আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু কাফির দাপটে তটস্থ ছিল ঢাকার পুলিশ। বেরিয়ে আসছে লাশ পোড়ানোর মাস্টার মাইন্ডের নানা অপকর্ম। কাফি ও জ্যোতিকে প্রয়োজনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, বলছে পুলিশ সুপার। এরপর জানিয়ে দিব বিলুপ্ত ঘোষণার অপেক্ষায় 14 দলীয় জোট, গণহত্যার দায় 14 দলের ওপর বর্তাতে পারে বলছে সুজন সম্পাদক। 14 দল আছে এবং থাকবে বলছে বাহাউদ্দিন নাসিম। আরো জানিয়ে দিব 103 বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। এদিকে রোডম্যাপ দাবি থেকে সরেনি বিএনপি, অব্যাহত থাকবে অন্তর্বর্তী সরকারকেও সমর্থন। এবং জানিয়ে দিব জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে, সাক্ষাৎকারে শামা ওবায়েদ। সর্বশেষ জানিয়ে দিব কর্মকর্তা কর্মচারীদের প্রতি 12 দফা নির্দেশনা প্রধান বিচারপতির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা খবরে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু কাফির দাপটে তটস্থ ছিল ঢাকার পুলিশ। বেরিয়ে আসছে লাশ পোড়ানোর মাস্টার মাইন্ডের নানা অপকর্ম। কাফি ও জ্যোতিকে প্রয়োজনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, পুলিশ সুপার। আব্দুল্লাহ হিল কাফি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির বন্ধু পরিচয়ে পুলিশে তার প্রভাব ছিল আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের মতো। তার দাপটে তটস্থ থাকতেন ঢাকার পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তিনি মানতেন না। ঘুষ দুর্নীতি সহ নানা অনৈতিক কাজে যুক্ত করতে অধনস্থদের রাখতেন দৌড়ের উপর। পুলিশের কেউ তার অবাধ্য হলে দিতে হতো চরম মূল্য, তাকে করতেন কণ্ঠাসা। কাফি ঢাকা জেলা উত্তরের সাভার, ধামরাই ও আশুলিয়ায় পছন্দের পুলিশ সদস্যদের নিয়ে গড়ে তুলেছিলেন নিজস্ব বলয়। কাফি সিন্ডিকেটের পুলিশ সদস্যরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে থানার ওসিকেও তাদের কেউ কেউ পরোয়া করতেন না। আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর ভিডিও ভাইরাল হবার পর এর মাস্টার মাইন্ড হিসাবে সামনে আসে কাফির নাম। এরপর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে 2 সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন তিনি। 3 দফায় তাকে 13 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে নিজের অপকর্মের অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কাফি। তার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই চলছে। 3 দিনের অনুসন্ধানে কাফি ও তার সিন্ডিকেটের নানা অপকর্মের তথ্য এসেছে যুগান্তরের কাছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে কাফি ডিএমপি রমনা বিভাগের ধানমন্ডি জোনের এডিসি থাকা ওই এলাকার অপরাধীদের কাছ থেকে মাশরা নিতেন নিয়মিত। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সঙ্গে বন্ধুত্বের সুবাদে পুলিশ প্রশাসনে তিনি হয়ে ওঠেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসে পুলিশের আইজি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ, বদলি, পদোন্নতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে হস্তক্ষেপ করতেন কাফি। তার ভয়ে রীতিমতো তটস্থ ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। জ্যোতির বদৌলতে কাফি 2020 সালের 30 ডিসেম্বর ঢাকা জেলায় প্রাইস পোস্টিং পান। এরপর তিনি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপারের ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ দায়িত্ব পান। শিল্পাঞ্চল অধিষ্ঠিত সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় নিজের পছন্দের পুলিশ সদস্যদের নিয়ে অপরাধের সিন্ডিকেট গড়ে তোলেন। জমি দখল, ফ্যাক্টরি দখল, পরিবহন খাত, বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠান, ভেজাল জমি, শিল্প প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত কাফি সিন্ডিকেট। আর বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়ন ছিল তার নিত্যদিনের কর্ম। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য যুগান্তরকে বলেন কাফির পছন্দের বাইরে এই
3 থানায় কোনো ওসি কাজ করতে পারতেন না। তার অপছন্দের ওসিকে অধস্তন কর্মকর্তারাও অপদস্থ করতেন। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সারা দেশে ওসি রদবদল হয়। এ সময় সাভার থানায় পোস্টিং হয় ওসি আকবর আলী খানের। কাফির পছন্দের ওসি না হওয়ায় 3 মাসের মাথায় স্বেচ্ছায় তাকে বদলি হয়ে চলে যেতে হয় অন্য থানায়। আকবর এখন সারদায় পুলিশ একাডেমিতে কর্মরত। তিনি যুগান্তরকে বলেন, আমি কাফি স্যারকে আগে থেকে চিনতাম না। সাভার থানায় যোগদানের পর পরিস্থিতি আঁচ করতে পেরে নিজের সম্মান বাঁচিয়ে সরে আসি। সূত্র জানায়, আকবর সরে যাওয়ার পর কাফি তার পছন্দের ওসি শাহজামানকে সাভার থানায় নিয়ে আসেন। এরপর এ থানার এসআই, এএসআই ও কনস্টেবল সহ অন্তত 12 জনের একটি টিম গঠন করেন। সেই টিম সবসময় ব্যস্ত থাকত নানা অপকর্মে। আশুলিয়া ও ধামরাই থানায়ও ছিল কাফির পছন্দের পুলিশের সিন্ডিকেট। তার আস্থাভাজন আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান ও পরিদর্শক অপারেশন নির্মল চন্দ্র দাস ওই থানার ওসিকেও পাত্তা দিতেন না। শিল্পাঞ্চল অধ্যুষিত ওই এলাকায় মাসুদ ও নির্মল রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেন। ঝুট ব্যবসা, গার্মেন্ট ব্যবসা, অবৈধ বিভিন্ন কারখানা পরিবহন সহ বিভিন্ন খাত থেকে প্রতি মাসে তারা কোটি কোটি টাকা চাঁদা তুলতেন। বিলুপ্ত ঘোষণার অপেক্ষায় 14 দলীয় জোট গণহত্যার দায় 14 দলের উপর বর্তাতে পারে সুজন সম্পাদক। 14 দল আছে এবং থাকবে বলছে বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগ সরকার পতনের পর 14 দলীয় জোট থাকার যৌক্তিকতা নেই বলে মনে করছেন জোটের অধিকাংশ নেতা। তাদের মতে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা হয়েছে। এ গণহত্যার দায় এড়াতে আনুষ্ঠানিকভাবে জোট বিলুপ্তি ঘোষণা করা হবে। এছাড়া গত 20 বছরে আওয়ামী লীগের শাসনামলে না পাওয়ার হতাশায় সৃষ্ট ক্ষোভ জোট বিলুপ্তির মাধ্যমে বিদায় করতে চান তারা। জোট নেতারা আত্মগোপনে থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। 14 দলীয় জোট বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণার প্রেক্ষাপট সৃষ্টি করেছেন বলেও জানান নেতারা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরই মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিনের মাথায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে 2004 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট গঠিত হয়। সেই হিসাবে জোটটির বর্তমান বয়স 20 বছর। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোটকে মোকাবেলা করতে এই জোট গঠন করে আওয়ামী লীগ। জোটের অন্য দলগুলো হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, গণতান্ত্রিক পার্টি, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ আজাদি লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র। এর মধ্যে গণতান্ত্রিক মজদুর পার্টি, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র ছাড়া বাকি সবারই নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে। 14 দলীয় জোটের কমপক্ষে 7 জন নেতা অভিন্ন সুরে যুগান্তরকে জানান, শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের পাশাপাশি 14 দলের নেতারাও আত্মগোপনে গেছেন। গ্রেপ্তার হয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জামিনে মুক্ত। আবার অনেকেই গ্রেপ্তার আতঙ্কে মোবাইল ফোন বন্ধ রেখেছেন। আওয়ামী লীগের এত দ্রুত পতন ও অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি বিবেচনায় জোটটির নেতারা গোপনে থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। গণহত্যার দায় এড়াতে জোট বিলুপ্তির কথা ভাবছেন তারা। $103 বিলিয়ন বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। চলতি বছরের জুন শেষে দেশে বিদেশে ঋণের পরিমাণ 103.79 বিলিয়ন অর্থাৎ 10,379 কোটি ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রতি ডলার 120 টাকা ধরে 12,45,478 কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের মোট পরিমাণ 103.79 বিলিয়ন অর্থাৎ 10,379 কোটি ডলারে পৌঁছেছে। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় 12,45,478 কোটি টাকা। এরই মধ্যে 83.21 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 9,98,000
2,580 কোটি টাকা সরকারের নেওয়া। এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলো দেওয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই সময় অর্থাৎ 2008 ও 9 সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল $50.36 বিলিয়ন। অর্থাৎ গত 15 বছর 8 মাসের ব্যবধানে দেশে বিদেশি ঋণ বেড়েছে $53.42 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাসে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতিশীল $99.30 বিলিয়ন, অর্থাৎ $9,093 কোটি। অর্থাৎ 3 মাসেই প্রায় $4.48 বিলিয়ন বিদেশি ঋণ নেয় বিগত সরকার। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। রোডম্যাপ দাবি থেকে সরেনি বিএনপি, অব্যাহত থাকবে অন্তর্বর্তী সরকারকে সমর্থনও। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি অব্যাহত রয়েছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি সরকারের প্রতি সমর্থন এবং সমালোচনা উভয় ইস্যুতে সোচ্চার থাকার রাজনৈতিক কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্তের কারণ দেশব্যাপী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সফর ও বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য প্রদান। 16 সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। আবার 2 দিন পর 18 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে এক সভায় তিনি বলেন, আমরা সরকারকে সময় দিতে চাই। বর্তমান সরকার বলছে সর্বত্র দুর্নীতি, দলীয়করণ, রাতারাতি সবকিছু ঠিক করা সম্ভব না। সরকারকে আমরা সেই সময়টুকু দিতে চাই। তারা নিরপেক্ষ, আমাদের উচিত তাদের সহযোগিতা করা। জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে। সাক্ষাৎকারে শামা ওবায়েদ। বিএনপি নেতা শামা ওবায়েদ বলেছেন, দেশের বর্তমান সংকটের শতকরা 80% সমাধান হয়ে যাবে যদি রাষ্ট্রের প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলা যায়। গত 15 বছর স্বৈরাচার শাসনামলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাব ছিল। যে যার ইচ্ছে মতো লুটপাট করেছে। লুটপাটের সুযোগকে বৈধতাও দেওয়া হয়েছে যাতে স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারে। তিনি বলেন, প্রত্যেক রাজনীতিবিদকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রত্যাশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের লক্ষ্যে কি পদক্ষেপ নিচ্ছে তার রূপরেখা জাতির কাছে তুলে ধরবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় বিএনপির আগামী দিনের রাজনীতি, দেশের সামগ্রিক বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন এই বিএনপি নেত্রী। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের রাজনীতির ধরন পরিবর্তন হয়ে গেছে। নতুন প্রজন্ম অ্যাকশন চায়, কথার ফুলঝুরি শুনতে চায় না। তারা কাজ এবং রেজাল্ট দেখতে চায়। শুধু রেজাল্ট নয়, প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখতে চায়। বললাম একটা, করলাম আরেকটা, আর আমার রেজাল্ট হলো আরেকটা। এ ধরনের বাংলাদেশ নতুন প্রজন্ম দেখতে চায় না। তিনি বলেন, প্রত্যেক রাজনীতিবিদকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। যারা নির্বাচন করবে তাদের প্রতিটি কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জাতীয় সংসদকে একটি প্রকৃত জবাবদিহিতামূলক সংসদ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্যই বিএনপি বারবার করে বলছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। একজনের হাতে এত ক্ষমতা দিলে ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে না। শামা ওবায়েদ আরো বলেন, অর্থনৈতিক সমস্যা সমাধানেও স্বচ্ছতা এবং জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে। একটা পরিবার সব দখল করে রাখবে বা একটা লোক 10টা ব্যাংক দখল করে রাখবে, ঋণ নিয়ে ফেরত দেবে না, পালিয়ে যাবে, এসব রোধ করা সম্ভব যদি এই সংস্কৃতি প্রতিষ্ঠা করা যায়। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির প্রত্যাশা কি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সবার প্রত্যাশাই অনেক বেশি। হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার ফলে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টর তার স্বাভাবিক রূপ হারিয়েছে। অর্থনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে হবে। সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। শামা ওবায়েদ বলেন,
তবে অন্তর্বর্তী সরকার যেহেতু স্বল্প সময়ের জন্য গঠিত হয়েছে, তাদের পক্ষে এতগুলো কাজ শেষ করা সম্ভবপর হয়ে উঠবে না। এজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারকে শেষ করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের প্রতি 12 দফা নির্দেশনা প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি 12 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স কক্ষে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতি তার বক্তব্যে সুপ্রিম কোর্টে আগত বিচার প্রার্থীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তাদের দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে আপিল ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুলস, বিভিন্ন সময়ে জারিকৃত প্র্যাকটিস, ডাইরেকশন, সার্কুলার ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিচার প্রত্যাশী জনসাধারণ ও তাদের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার এবং উন্নত সেবা প্রদানের মাধ্যমে সুপ্রিম কোর্ট অনুকরণীয় আদর্শ তৈরি করবে। নির্দেশনাগুলো হলো: দায়িত্ব পালনে কোড অফ কন্ডাক্ট যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনকালে কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। সেবা গ্রহীতাকে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে হবে। সেবা প্রদানের সময় কোনো প্রকার বিলম্ব সম্পূর্ণ পরিত্যাজ্য হবে। সেবা গ্রহীতাদের কোনো প্রকার হয়রানি করা যাবে না। সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীগণকে সেবা গ্রহীতাদের সাথে সহানুভূতিশীল আচরণ করতে হবে। প্রতিটি শাখায় প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতে হবে এবং কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না। প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারগণকে তাদের দায়িত্বপ্রাপ্ত শাখাসমূহে প্রতিদিন সরজমিনে মনিটর করতে হবে। প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারগণ তাদের দায়িত্বপ্রাপ্ত শাখার কার্যক্রম সম্পর্কে স্ব অতিরিক্ত রেজিস্ট্রারগণকে নিয়মিত অবহিত করতে হবে। উক্ত মনিটর কার্যক্রম 18 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে। প্রতি 4 সপ্তাহ পরপর অতিরিক্ত রেজিস্ট্রারগণ মনিটরিং কার্যক্রমের প্রতিক্রিয়া ও ফলাফল রেজিস্ট্রার, আপিল ও হাইকোর্ট বিভাগ এবং রেজিস্ট্রার এর নিকট রিপোর্ট করবেন। যদি কোনো কর্মকর্তা কর্মচারী আচরণবিধি এবং উপরে উল্লেখিত নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো সেবা গ্রহীতাকে হয়রানি করেন বা আর্থিক লেনদেন করেন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।